হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো শৈবাল অধ্যায়টি নিয়ে, যেটি মোটামুটি একটি বোরিং চ্যাপ্টার এবং তোমাদের মধ্যে অনেকেই এই অধ্যায়টি হয় স্কিপ করো কিংবা পড়লেও ঠিকভাবে বুঝে পড়ো না, যার কারণে তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে অসুবিধা হয় কিংবা তোমরা ভালো ভালো সহজ প্রশ্ন যেগুলো একদম বেসিক থেকে এসেছে সেগুলো মিস করো। তাই আজকে আমাদের চেষ্টা থাকবে শৈবাল অধ্যায়টি যেন তোমরা ভালোভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ো এবং যেগুলো মনে রাখতে হবে সেগুলো যেন টেকনিক্যালি তোমরা ভালোভাবে মনে রাখো, এজন্য আমরা চেষ্টা করব এই অধ্যায়টি একদম কনসেপ্ট থেকে শেষ পর্যন্ত নোট আকারে পড়াশোনার জন্য। আমরা এই ভিডিওটিকে মোটামুটি 3টে ভাগে ভাগ করব, যেখানে প্রথম অংশে আমরা দেখব একদম বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো। পরবর্তীতে আমরা একদম মেইন বই ধরে পড়ব, যাতে তোমাদের মেইন বইয়ের প্রতি যে ভীতি আছে সেটি কাজ করা বন্ধ করে এবং তোমরা মেইন বই ধরে যেন পরবর্তীতে যখন রিভিশন দিবে তখন সেটা পড়তে পারো। এবং লাস্টলি আমরা 10 থেকে 15 মিনিট নিব একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা যা পড়েছি এবং অ্যাডমিশনের জন্য যেসব জিনিস গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো দেখার। চাই তোমরা একদম শেষে 10 থেকে 15 মিনিট অবশ্যই মিস করবে না। আর তোমরা শুধুমাত্র নোট রিক্যাপ দেখতে পারো তারাই যারা একদম বেসিকটাও ভালোভাবে ক্লিয়ার আছে এবং যারা তোমাদের কাছে সময় নেই কিংবা তোমরা এই অধ্যায়টি আরেকবার পড়ে নিয়েছিলে, তোমাদের ভালোভাবে নখদর্পণে এই অধ্যায়টি আছে, তারা শুধুমাত্র শেষের 10 থেকে 15 মিনিট বা ওই পোর্শনটুকু দেখলেই চলবে। এই সবগুলোর পরে বা এই সবগুলোর শেষে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম দেওয়া। কারণ আমি মনে করি এই অধ্যায় বা বোটানির অনেকগুলো অধ্যায় আছে এমন যেখানে অনেকগুলো ইনফরমেশন মনে রাখতে হয়, সেগুলো আসলে আমাদের সহজভাবে মনে থাকে না। তাই তোমরা এগুলো সহজ করে মনে রাখার সবচেয়ে ভালো উপায় বেছে নিতে পারো এক্সাম দেওয়া। আমি ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে একটা এক্সাম লিঙ্ক দিয়ে রাখবো। আমার রেকমেন্ডেশন থাকবে তোমরা অবশ্যই এক্সাম দিবে এবং আমি প্রশ্নগুলো এমনভাবেই করেছি যেটা বারবার অ্যান্সার করার মাধ্যমে তোমাদের এই সবগুলো ইনফরমেশন সহজেই মনে থাকবে। তো চলো আমরা শুরু করি। একদম সহজে উদ্ভিদের শ্রেণী বিন্যাসটা দেখে নিই। উদ্ভিদ জগৎকে আমরা মোটামুটি 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বীজবিহীন উদ্ভিদ, অর্থাৎ যেগুলোতে বীজ হয় না, এগুলোকে আমরা ক্রিপ্টোগ্যামস বলি, এবং যেগুলোতে বীজ হয় সেগুলোকে আমরা ফ্যানারোগ্যামস বলি। তাহলে মোটা দাগে যদি আমি বলি, একটা হচ্ছে বীজবিহীন, একটা হচ্ছে বীজযুক্ত। আমরা উদ্ভিদ বলতে যেগুলো বুঝি সেগুলো মূলত বীজযুক্ত উদ্ভিদ। আচ্ছা, এবার আসা যাক বীজবিহীনটা কি। বীজবিহীনের মধ্যে 3টা ভাগ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা এবং একটা টেরিডোফাইটা। তোমরা হোপফুলি বইটা একবার দেখেছো এবং বইয়ের সূচিপত্রেই তোমরা দেখবে তোমাদের পরবর্তী অধ্যায়টি হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা নিয়ে। আজকে আমরা পড়তে যাচ্ছি থ্যালোফাইটা। এখন থ্যালোফাইটা শব্দটি আমরা ভেঙে পড়বো, তার আগে আমরা একটু উদ্ভিদ জগৎটাকে ঠিকভাবে দেখে নিই। উদ্ভিদ জগৎকে আমরা যে বীজযুক্ত ভাগে ভাগ করেছি সেখানে আছে নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ। ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের পরবর্তী অধ্যায় হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদদের নিয়ে। নগ্নবীজী উদ্ভিদদের বীজ নগ্ন অবস্থায় থাকে এবং আবৃতবীজী উদ্ভিদের ফলের একটা আবরণ থাকে, যেমন আম, জাম, কাঁঠাল, যেগুলো আমাদের সচরাচর ফল, যেগুলো আমরা খাই, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই। আবার আবৃতবীজী উদ্ভিদকেও 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে একবীজপত্রী এবং অপরটি হচ্ছে দ্বিবীজপত্রী। তোমরা যখন টিস্যুতন্ত্রটি পড়বে তখন তোমরা একবীজপত্রী উদ্ভিদ কী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে যে একটা তফাৎ, এদের মধ্যে তফাৎটা ভালো করে বুঝতে পারবে। এই চিত্রটিতে তোমরা দেখতে পাবে কিভাবে উদ্ভিদ জগৎ অনুন্নত থেকে আস্তে আস্তে উন্নতির দিকে গেছে, কিভাবে সরল শৈবাল থেকে আস্তে আস্তে ব্রায়োফাইটা এবং এরপরে টেরিডোফাইটা এবং সর্বোপরি উন্নত উদ্ভিদ অর্থাৎ নগ্নবীজী এবং আবৃতবীজীর দিকে গেছে। এখানে একটা কথা আমি বলি, শৈবাল, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এই 3টে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ অর্থাৎ ক্রিপ্টোগ্যামস। এবং এই ক্রিপ্টোগ্যামস, এই কথাটি তোমরা মনে রাখতে পারো, ক্রিপ্টো থেকে আমরা মনে রাখবো যে যে কিপ্টে হয়, যে কৃপণ হয়, সে আসলে কিছু কাউকে দিতে চায় না। তেমন এই উদ্ভিদগুলো আসলে ফল ফুল এগুলো দেয় না, এগুলো একদম সরল প্রকৃতির হয়, তাই এদেরকে ক্রিপ্টোগ্যামস বা অপুষ্পক উদ্ভিদকুল বলে। যেহেতু এদের ফুল এবং ফল হয় না, তাই এদের বীজও হয় না। এর পরবর্তীতে আছে নগ্নবীজী এবং আবৃতবীজী। এদের ফুল হয়, ফল হয় এবং তা থেকে আমরা বীজ পাই। কিন্তু এখানে নগ্নবীজিরটা ঠিক প্রকৃত ফুল বা প্রকৃত ফল না, সে আবৃতবীজী থেকে কিছুটা অনুন্নত। আর এইখানে যে আমরা বলেছি যে ক্রিপ্টোগ্যামস অর্থাৎ থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এই 3টির মধ্যে থ্যালোফাইটাকে বলা হয়, অর্থাৎ শৈবাল ও ছত্রাক, এদের বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামস, কারণ এরা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার থেকেও অনেক অনুন্নত, এবং ব্রায়োফাইটা ও টেরিডোফাইটাকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামস। তাহলে আমরা বলতে পারি উদ্ভিদ জগৎকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বীজবিহীন উদ্ভিদ, একটা হচ্ছে বীজযুক্ত উদ্ভিদ। বীজবিহীনের মধ্যে আছে 3টা ভাগ, থ্যালোফাইটা, যার মধ্যে শৈবাল ও ছত্রাক, যেটা আমাদের আজকের পড়ার বিষয়,
আজকে আমাদের পড়ার বিষয় যেহেতু থ্যালোফাইটা, তাই আমরা থ্যালোফাইট শব্দটা ভালোভাবে বিশ্লেষণ করব। তো থ্যালোফাইট এই শব্দটিকে আমরা যদি ভাঙি বা এই শব্দটিকে যদি আমরা দেখি, আমরা তিনটি আলাদাভাবে এটিকে দেখব। একটি হচ্ছে থ্যালাস এবং একটি হচ্ছে থ্যালোফাইটা বা থ্যালোফাইট। আরেকটি শব্দ হচ্ছে থ্যালোজেনেসিস। এখন থ্যালোজেনেসিস এই ওয়ার্ডটা শেষে আছে সিস বা ওসিস। যখন আমরা কোনো একটা ওয়ার্ডের শেষে সিস বা ওসিস টাইপের কিছু দেখব, তখন আমরা বুঝে নেব সেটি একটা প্রসেস কিংবা একটা প্রক্রিয়াকে নির্দেশ করছে। তাহলে থ্যালোজেনেসিস হচ্ছে এমন একটি প্রসেস বা এমন একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে কোনো একটি উদ্ভিদ থ্যালাসে পরিণত হচ্ছে বা থ্যালোফাইটে পরিণত হচ্ছে। এখন আসো থ্যালাস শব্দটার মানে কি। বাংলা যদি আমি বলতে যাই, সমাঙ্গ দেহি। সমাঙ্গ দেহি, সমাঙ্গদেহী অর্থাৎ যার বডিকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করতে পারবো না, একই রকম দেখতে লাগবে। অর্থাৎ ফুল, ফল, কাণ্ড, মূল এইসবে আলাদা আলাদাভাবে তাকে ভাগ করা যাবে না। অর্থাৎ তার সমগ্র দেহকে দেখলে মনে হবে যে তার দেহ একদম সব জায়গায় সমান। তাহলে থ্যালোফাইটটা কি? আমরা জানি ফাইট অর্থ হচ্ছে উদ্ভিদ। তাহলে থ্যালোফাইট হচ্ছে এমন উদ্ভিদ যারা সমাঙ্গদেহী। তাহলে থ্যালোফাইট কারা? এগুলো হচ্ছে থ্যালোফাইটের উদাহরণ, অর্থাৎ শৈবাল, ছত্রাক এবং লাইকেন। তোমরা জিজ্ঞেস করতে পারো লাইকেন কি? লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক যখন পাশাপাশি অবস্থান করে, অর্থাৎ মিথজীবিতা প্রকাশ করে কিন্তু একে অপরের কোনো ক্ষতি করে না। মিথজীবিতা মানেই হচ্ছে তারা একে অপরের সাথে অবস্থান করবে কিন্তু দুইজনে দুজনকে হেল্প করবে কোনো ক্ষতি করা ছাড়াই। তাই লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান যেখানে দুইজনই উপকৃত হচ্ছে। এবার চলো আমরা মূল বইয়ে প্রবেশ করি। যখন তোমরা শৈবাল অধ্যায়টি পড়তে শুরু করবে, প্রথম পেজেই তোমরা এরকম কিছু ওয়ার্ড দেখতে পাবে: এপিফাইট, এন্ডোফাইট, লিথোফাইট এবং বেনেথিক শৈবাল। এরকম যে ওয়ার্ডগুলো দেখতে পাবে, এগুলো তোমাদের জানা আসলে দরকার, কারণ তোমাদের এমসিকিউতে কিংবা যারা এইচএসসি পরীক্ষার্থী নাম্বারে তোমাদের দিতে পারে এপিফাইট কি কিংবা লিথোফাইট বলতে কি বোঝো, তখন তোমাদের এটি জানার দরকার আছে। চলো আমরা জেনে নিই এপিফাইট কি। ফাইট শব্দটির অর্থ হচ্ছে উদ্ভিদ। তাহলে এমন কোনো একটা উদ্ভিদ যেটা অন্য কোনো উদ্ভিদের উপরে জন্মাচ্ছে, এপি শব্দর উপরে, সেটাকে আমরা বলবো এপিফাইট। চিত্র দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে একটা উদ্ভিদ, সেটার উপরে এই শৈবালগুলো জন্মাচ্ছে, এগুলোকে আমরা বলবো এপিফাইট। এখানে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে যে একটা উদ্ভিদ তার গায়ে যখন শৈবাল জন্মায় তখন তাদেরকে আমরা এপিফাইট বলবো। এবার আসা যাক এন্ডোফাইট কি। এন্ডো শব্দের অর্থ ভিতরে এবং ফাইট অর্থ উদ্ভিদ। তাহলে এমন কোনো উদ্ভিদ যেটা অন্য কিছুর ভিতরে জন্মাচ্ছে। কিসের ভিতরে এবং কার ভিতরে? শৈবাল যখন অন্য কোনো উন্নত উদ্ভিদের টিস্যুতন্ত্রের ভেতরে জন্মায় তখন তাকে এন্ডোফাইট বলে। এই চিত্রে তোমরা একদম দেখতে পারবে ক্লিয়ারলি যে অন্য একটা উদ্ভিদের টিস্যুতন্ত্রের ভেতরে যখন একটা উদ্ভিদ জন্মাচ্ছে, সেই উদ্ভিদটাকে আমরা বলছি এন্ডোফাইট। এবার চলো দেখে নেই লিথোফাইট কি। লিথো মানে হচ্ছে পাথর। তাহলে লিথোফাইট হচ্ছে এমন একটা শৈবাল যেটা পাথরের গায়ে জন্মায়। এই যে এই শৈবাল যেগুলো পাথরের গায়ে জন্মাচ্ছে। এবং লাস্টলি বেন্থিক শৈবাল। বেন্থিক শৈবাল হচ্ছে এমন শৈবাল যেগুলো পানির ভিতরে বা পানির নিচে জন্মায় এবং মাটির উপরে জন্মায়। এই যে এগুলো পানির নিচে জন্মাচ্ছে বা আবদ্ধ কোনো জলাশয়ে জন্মাচ্ছে, এগুলোকে আমরা বলছি বেন্থিক শৈবাল। এবার চলো আমরা জননে প্রবেশ করি। শৈবাল অধ্যায়ে জনন নিয়ে অনেক কথা বলা আছে এবং তোমাদের কিছু টার্ম আসলে জানা উচিত জনন নিয়ে। জননকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। এখানে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অঙ্গজ জনন, একটা হচ্ছে অযৌন জনন এবং একটা হচ্ছে যৌন জনন। অযৌন জনন যেটির একক হচ্ছে স্পোর। এখন এই স্পোরের মাধ্যমেই শৈবাল সহ অন্যান্য অনেক প্রাণী অযৌন জনন করে থাকে। তাহলে আমরা জেনে নিই চলো যে শৈবালের ক্ষেত্রে কোন স্পোরটাকে কি নামে ডাকা হয়। শৈবালের স্পোরের একটা আলাদা নাম আছে। দেখো, জুস্পোর। এইটা হচ্ছে একদম স্বাভাবিক স্পোরের অবস্থা, অর্থাৎ যখন শৈবালের স্পোর স্বাভাবিক অবস্থায় থাকবে তখন তাকে আমরা জুস্পোর বলবো। জুস্পোর হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। কি সেই কন্ডিশনগুলো?
জুস্পোর যখন হবে তখন অবশ্যই তার ফ্লাজেলা থাকবে। ফ্লাজেলা থাকার মানে হচ্ছে সেই শৈবালগুলো চলাচল করতে সক্ষম, অর্থাৎ গতিশীল। এটা নিউক্লিয়াস থাকবে এবং ক্লোরোপ্লাস্ট থাকবে, আর এই স্পোরটা পাতলা একটা প্রাচীর দ্বারা আবদ্ধ থাকবে। পরবর্তীতে আসবো আমরা অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর হচ্ছে অচল স্পোর, অর্থাৎ এর কোনো ফ্লাজেলা নেই। ফ্লাজেলা না থাকার কারণে এটি অচল এবং এর পাতলা একটা প্রাচীর আছে। আগেরটার যে প্রাচীর ছিল তার থেকে এই প্রাচীরটা সামান্য পুরু হবে। এবার আসি হিপনোস্পোর কি। হিপনোস্পোর হচ্ছে অচল, অর্থাৎ অ্যাপ্লানোস্পোরের মতোই, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এই প্রাচীরটা আরও বেশি পুরু হবে। এটি মূলত প্রতিকূল পরিবেশে শৈবালের স্পোরটি যেন সহনশীল হতে পারে তার জন্য হিপনোস্পোর তৈরি হয়। এখানে প্রথমে একটি জুস্পোর তৈরি হয়, সেটি অ্যাপ্লানোস্পোরে পরিণত হয়, কিংবা অ্যাপ্লানোস্পোরটি হিপনোস্পোরে পরিণত হয় প্রতিকূল পরিবেশে নিজেকে আবদ্ধ রাখতে বা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য একটা শিল্ড তৈরি করে। এবার আসি অ্যাকাইনিটি কি। অ্যাকাইনিটি হলো যখন এই অ্যাপ্লানোস্পোর বা হিপনোস্পোরগুলো অনেক খাদ্য সঞ্চয় করে, প্রচুর পরিমাণ খাদ্য সঞ্চয় করে একটা রেস্টিং ফেজে থাকে, তখন তাকে আমরা বলবো অ্যাকাইনিটি। এটিরও পুরু প্রাচীরযুক্ত এবং এখানে কোনো ফ্লাজেলা থাকবে না। লাস্টলি অটোস্পোর। অটোস্পোর হচ্ছে এমন একটি স্পোর যেটি দেখতে হুবহু মাতৃকোষের মতো হবে এবং এই কারণেই এটাকে বলে অটোস্পোর। তাহলে আমরা স্পোর সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছি এবং যখন আমরা বই পড়তে যাব তখন আমরা আরও ভালো করে এটিকে বুঝতে চেষ্টা করব। এবার আসো আমরা যৌনজন নিয়ে কথা বলি। যৌনজন নিয়ে কথা বলতে গেলে আমাদের এই শব্দগুলো জানতে হবে। তোমরা এই শব্দগুলো দেখে ভয় পেও না, এই শব্দগুলো একদমই সহজ। এখানে দেখো আইসো গ্যামাস। গ্যামাস অর্থ আমি বলে দিচ্ছি গ্যামিট। গ্যামিট কি তোমরা জানো? গ্যামিট গ্যামিট মানে হচ্ছে জননকোষ। এটা আমরা আগে থেকেই পড়েছি। এবং আইসো শব্দটা কি সেটাও আমরা আগে থেকে জানি, আমরা পড়েছি আইসোটোপ, আইসোবার, আইসোমার। আইসো শব্দটার মানেই হচ্ছে সেম, অর্থাৎ একই রকম দেখতে। তাহলে এই শব্দটা ভাঙলে আমরা যেখানে দেখতে পাচ্ছি একই রকম জননকোষ, তাহলে এর মানে হচ্ছে দুইটি জননকোষ দেখতেই একই রকম থাকবে, মানে পুং এবং স্ত্রী দুইটা জননকোষই দেখতে একই রকম হবে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে অ্যানাইসোগ্যামাস হচ্ছে এমন একটা অবস্থা যেখানে দুইটা জননকোষ দেখতে ভিন্ন রকম হবে। আমরা দেখে বুঝতে পারবো যে একটা পুরুষ কোষ এবং একটা স্ত্রী জননকোষ। বুঝলাম আমরা আইসোগ্যামাস এবং অ্যানাইসোগ্যামাস। তাহলে উগ্যামাসটা কি? উগ্যামাস হচ্ছে এমন একটা অবস্থা যেখানে স্ত্রী যে গ্যামিটটা আছে সেটা হবে তোমার অচল, অর্থাৎ সেখানে কোনো ফ্লাজেলা থাকবে না। আমরা চিত্র দেখার মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার হব। দেখো, এই যে আইসোগ্যামাস, যেখানে এই যে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটাকেই আমরা একই রকম দেখতে পাচ্ছি। এখানে দেখো ফ্লাজেলা আছে এবং এই দুইটা দেখতে একই রকম। পুং এবং স্ত্রী গ্যামেটটি দেখতে যদি একই রকম হয় সেক্ষেত্রে আমরা তাকে বলবো আইসোগ্যামাস। সহজেই বুঝতে পারছো এখানে এটি বড় এবং এটি ছোট। যেখানে বড়টি সেটা হচ্ছে স্ত্রী জননকোষ, যেটা মাইক্রোগ্যামিট সেটা হচ্ছে পুং জননকোষ। তাহলে যেখানে জননকোষগুলো দেখতে আলাদা সেটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। এবং উগ্যামাসটা হচ্ছে আমাদের উন্নত প্রাণীদের বৈশিষ্ট্য, যেখানে এগ বা স্ত্রী জননকোষটি থাকে অচল, কিংবা সেটি কোনো চলাচল করতে পারে না, একই জায়গায় থাকে। আর স্পার্ম সেগুলো আসলে স্ত্রী জননকোষের কাছে আসে এবং সেগুলোর ফ্লাজেলা থাকে। লাস্টলি আমরা দুটো ওয়ার্ড দেখে কনসেপ্ট ভিডিওটি শেষ করব। একটি হচ্ছে হোমোথ্যালিক, একটি হচ্ছে হেটারোথ্যালিক। এখন থ্যালিক শব্দটি একটু আমরা আগে জেনেছি। থ্যালিক শব্দটি হচ্ছে দেহ বা দেহি, এটা প্রকাশ পায়। তাহলে হোমো শব্দটাও আমরা অবশ্যই জানি। হোমো মানে হচ্ছে একই। হোমো মানে কি? একই বা একই রকম। তাহলে হোমোথ্যালিক হচ্ছে একই দেহে যখন পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ উৎপন্ন হবে বা থাকবে, এবং হেটারোথ্যালিক হচ্ছে যখন সেটি ভিন্ন ভিন্ন দেহে থাকবে। আমরা চিত্র দেখি, এখানে দেখো, এই যে পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ এটি একটা উদ্ভিদের মধ্যেই আছে, একই উদ্ভিদের দেহে আছে, তখন আমরা তাকে বলবো হোমোথ্যালিক। এবং যে যখন এই সেম জিনিসটি ভিন্ন ভিন্ন দুটি উদ্ভিদের দেহে থাকবে, অর্থাৎ একটা হবে মেল প্ল্যান্ট এবং
একটা হবে ফিমেল প্ল্যান্ট, তখন আমরা তাকে বলবো হেটারোথেলিক। তো এই ছিল আমাদের কনসেপচুয়াল ভিডিওটি।